লেখিকা নবনীতা মণ্ডলের মঞ্জুরি অন্তর্ধান। আজ ৮ দিন হলো দেবাঞ্জনা বাড়িতে বসে আছে। একটা এনকাউন্টারের সময় পায়ে চোট লেগেছে। ডাক্তার বলেছেন ফ্র্যাকচার নয়, তবে স্প্রেইন আছে। 10 দিন কমপ্লিট বেড রেস্ট। দেবাঞ্জনার কাজগুলো বর্তমানে ইন্সপেক্টর ব্যানার্জি সামলাচ্ছেন। আর 2 দিন পর অফিসে জয়েন করে সব দায়িত্ব ফেরত নিতে হবে। দেবাঞ্জনা চায়ের কাপে চুমুক দিতেই রানু পিসি জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে দেবী, সে মেয়েটার কোনো খোঁজ পাওয়া গেল? কোন মেয়েটা? ওই যে মঞ্জু নাকি নাম? দেবাঞ্জনা বিষণ্ণ মুখে বলল, মঞ্জুরি, মঞ্জুরি পাল। হ্যাঁ হ্যাঁ, ওই। না গো পিসি, মেয়েটা যেন ঘর থেকে একেবারে গায়েব হয়ে গেল। ঘরের সমস্ত জিনিস যেখানকারটা ঠিক সেখানেই রাখা আছে। কোনো কিছু চুরি গেছে বলেও মনে হয়নি। শুধু মঞ্জুরির কোনো খোঁজ নেই, আর সাথে ওই বীভৎস দৃশ্যটা। তোরা তো খবরের কাগজেও বিজ্ঞাপন দিয়েছিলি, কোনো খবর পেলি না? না, কোথায় আর পেলাম। অর্ণবী তো সব ব্যবস্থা করলো, ওদের চ্যানেলেও নিরুদ্দেশ সম্পর্কে ঘোষণাতে দেখালো, কিন্তু এখনো পর্যন্ত কোনো খবর নেই। 7 দিনের বেশি হয়ে গেল, তাই না? হ্যাঁ, ওই যেদিন আমার পায়ে চোট লাগলো তার পরদিন সকালেই তো ওরা রিপোর্ট লেখালো। ওর মা বাবা এখন কোথায়? ওরা ফিরে গেছেন মকাই বাড়ি। সেই তো, আর কতদিন থাকবেন এখানে? হোটেলের ভাড়াও তো গুনতে হচ্ছিল। হ্যাঁ, ওনাদের আর্থিক অবস্থাও খুব একটা সচ্ছল বলে মনে হলো না। মঞ্জুরির বাবা একটা টি এস্টেটে কাজ করতেন, অনেকদিন আগে সেটা বন্ধ হয়ে যায়। মঞ্জুরির ইনকামেই চলতো ওদের সংসারটা। আর ওর বয়ফ্রেন্ডটা সায়ন, আমার ধারণা ওই কিছু করেছে মঞ্জুরির সাথে। বোঝা গেল পিসি কথাটা শুনে বেশ ভয় পেয়েছেন। কাপা গলায় আবার জিজ্ঞেস করলেন, কিছু করেছে মানে? কিছু মানে যা কিছু হতে পারে। খবরে শোনো না নাকি কি হয় আজকাল? মুখে হাত দিয়ে পিসি বললেন, সে কি রে, কি বলছিস? আমি কিছুই বলছি না পিসি, এসবই আজকালকার খবর। পিসি মাথা নেড়ে কি সব বিড়বিড় করতে করতে উঠে পড়লেন। দেবাঞ্জনা চায়ের কাপে আরেকবার চুমুক দিয়ে ঘটনাগুলো সাজিয়ে নিতে চেষ্টা করলো মনে মনে। গত 13ই সেপ্টেম্বর মৃন্ময় পাল আর নমিতা পাল নামের দম্পতি থানায় আসে তাদের মেয়ে মঞ্জুরি পালের নিরুদ্দেশের রিপোর্ট লেখাতে। সাথে ছিলেন মঞ্জুরির বাড়িওয়ালা দম্পতি সুখেন্দু চ্যাটার্জি ও সায়নিকা চ্যাটার্জি। পাল দম্পতি জানান, গত 2 দিন ধরে মেয়ের সাথে কোনোভাবেই যোগাযোগ করতে পারছিলেন না ওনারা। প্রথম দিকে মঞ্জুরির ফোনে ফোন করলে রিং হচ্ছিল, একদিন পর সেটাও সুইচ অফ হয়ে যায়। তখন ওনারা বাড়িওয়ালা চ্যাটার্জি দম্পতিকে ফোন করেন, কিন্তু তারা জানান তারা 2 দিনের জন্য হুগলিতে এক বিয়ে বাড়িতে এসেছেন, পরদিন সকালে ফিরবেন। যখন কোনোভাবেই কোনো খবর পাওয়া গেল না, তখন ওই রাতেই ওনারা গাড়ি ভাড়া করে মকাই বাড়ি থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। পরদিন ভোরে পাল দম্পতি এবং চ্যাটার্জি দম্পতি প্রায় একই সাথে এসে পৌঁছয় ভবানীপুরের বাড়িতে। এই বাড়িটি চ্যাটার্জিদের, ওনারা দুজনেই থাকেন এই বাড়িতে। একমাত্র ছেলে চাকরি সূত্রে বাইরে থাকে। বাড়িটি বানানোর সময় এমনভাবেই বানানো হয় যাতে বাড়ির একটা অংশ ভাড়া দেওয়া যায়। একটি 1 BHK অংশ ভাড়া নিয়ে মঞ্জুরি গত 3 বছরই বাড়িতেই আছে। মঞ্জুরি যাওয়া আসার গেটটিও আলাদা, তাই মঞ্জুরি নিজের মতো থাকতো ওর ঘরে। পাল দম্পতি জানান যে গত 7ই সেপ্টেম্বর রাতে ওনাদের মেয়ের সাথে শেষ কথা হয়। মেয়ে কাজে ব্যস্ত থাকে বলে ওনারা সাধারণত রোজ ফোন করতেন না। 3-4 দিন বাদে বাদে কথা হতো মঞ্জুরির সাথে। 7 তারিখের পর আবার 10ই সেপ্টেম্বর রাতে ফোন করেন ওনারা, কিন্তু সেদিন মঞ্জুরি ফোন ধরে না। 11 তারিখও সারাদিন চেষ্টা করেন ওনারা, কিন্তু কোনো অজ্ঞাত কারণে ফোন বেজে যায়। মঞ্জুরি ফোন রিসিভ করে না। ওনারা প্রথমে ভেবেছিলেন মেয়ে হয়তো ব্যস্ত আছে, কিংবা অনলাইন মিটিং চলছে, কিংবা ঘুমিয়ে পড়েছে। 12 তারিখ সকালে মঞ্জুরির ফোনটি সুইচ অফ হয়ে যায়। তখন ওনারা চ্যাটার্জি দম্পতিকে ফোন করেন এবং জানতে পারেন আগের দিনই অর্থাৎ 11ই সেপ্টেম্বর সকালে ওনারা বিয়ে বাড়ি এসেছেন, ফিরবেন 13ই সেপ্টেম্বর সকালে। এরকম অবস্থায় 12 তারিখ রাতে পাল দম্পতি মকাই বাড়ি থেকে একটি গাড়ি ভাড়া করে রওনা দেন। 13ই সেপ্টেম্বর সকাল 10টা নাগাদ এসে পৌঁছন ভবানীপুরের বাড়িতে। এসে দেখেন অল্প কিছুক্ষণ আগেই চ্যাটার্জি দম্পতিও ওই বাড়িতে পৌঁছেছেন। তখন ওনারা সবেমাত্র ঘরে ব্যাগপত্র রাখছিলেন। সেই অবস্থাতেই পাল ও চ্যাটার্জি দম্পতি একসাথে মঞ্জুরির ঘরে যান। মঞ্জুরির ঘরের দরজা ভেজিয়ে বন্ধ করা ছিল, কিন্তু লক করা ছিল না। ওরা ঘরে ঢুকতেই একটা বীভৎস পচা গন্ধ ওদের নাকে এসে ধাক্কা মারে। বাইরে ডাইনিংয়ে কাউকে দেখতে পায় না ওরা। মঞ্জুরি একটি বিড়াল পুষত, সেটাকেও দেখা গেল না কোথাও।
টেবিলে 3-4 দিন আগের খাবারের থালা পড়েছিল। ঘরের চারিদিকে চিপসের প্যাকেট, বিস্কুটের প্যাকেট, জলের বোতল ছড়ানো ছিটানো ছিল। সারা ঘরে ছিল একটা থমথমে পরিবেশ। ঘরের ফ্যান লাইট সব চলছিল, পচা গন্ধটা বাতাসে ভেসে বেড়াচ্ছিল। ওরা 4 জন ভয়ে ভয়ে এগিয়ে যায় বেডরুমের দিকে। হাতল ঘুরিয়ে ঠেলা দিতেই বেডরুমে দরজা খুলে যায়, আর তারপর সে বিভৎস পচা গন্ধটা আরও তীব্রভাবে অনুভব করে ওরা। মিসেস চ্যাটার্জি বমি করতে করতে বাইরে বেরিয়ে যান। মিসেস পাল হাত দিয়ে চোখ ঢেকে ফেলেন। সে দৃশ্য চোখে দেখা যায় না। মনে হয় পেটের নাড়ি ভুঁড়ি এখনই পাক দিয়ে বাইরে বেরিয়ে আসবে। হ্যাঁ, ঠিক এমনটাই বলেছিলেন মিসেস পাল। ঘরে এবং বাথরুমের কোথাও মঞ্জুরিকে খুঁজে পাওয়া যায়নি। আর তারপরে ওরা 4 জন থানায় ছুটে এসেছিলেন রিপোর্ট লেখাতে। ঘটনার বর্ণনা শুনে ইন্সপেক্টর ব্যানার্জি ওর টিম নিয়ে সাথে সাথে ছুটে গিয়েছিলেন চ্যাটার্জিদের বাড়িতে। আর সেখানে গিয়ে পুলিশ বাহিনীও সাক্ষী হয়েছিল সে হাড়হিম করা দৃশ্যের। ইন্সপেক্টর ব্যানার্জি পুঙ্খানুপুঙ্খ বর্ণনা জানিয়ে ভয়েস মেসেজ পাঠিয়েছেন, সাথে ক্রাইম সিনের ছবি, সমস্ত সাক্ষীদের বয়ানের ভিডিও রেকর্ডিংও পাঠিয়েছেন, যাতে কাজে ফিরে দেবাঞ্জনার কেসটা বুঝতে সুবিধা হয়। দেবাঞ্জনাও ঘরে বসে যতটা সম্ভব হোমওয়ার্ক করে রাখছে। আর মাত্র 2 দিন পরেই কেসটা হাতে নিতে হবে ওকে। কাপে তখনও চাটুকু পড়ে আছে, কিন্তু সেটাই আর চুমুক দিতে মন চাইল না দেবাঞ্জনার। সেদিনের ক্রাইম দৃশ্যের ফটোগুলো ছড়িয়ে আছে টেবিলের ওপর। সেদিকে তাকিয়ে গাটা গুলিয়ে উঠল ওর। ফটোগুলো মঞ্জুরির ঘরের। সেদিন একটি ক্রাইম অবশ্যই হয়েছিল মঞ্জুরির ঘরে। পাল ও চ্যাটার্জি দম্পতির সাথে যখন পুলিশের টিম নাকে রুমাল চাপা দিয়ে মঞ্জুরির ঘরে ঢুকেছিল, তখন তারা দেখেছিল বেডরুমেও চারিদিকে চিপসের বিস্কুটের প্যাকেট ছড়ানো, বিছানায় কলার খোসা, জলের বোতল, ল্যাপটপ, ফোন সমস্ত কিছু পড়ে আছে। বাকি জিনিসও যেখানে যেমন থাকার কথা তেমনই আছে। শুধু মঞ্জুরির পোষা বিড়াল মিনিকে গলায় দড়ি বেঁধে কেউ ঝুলিয়ে দিয়েছে জানলার গ্রিলের সাথে। মিনি 2-3 দিন আগে মারা গেছে। শুধু শ্বাসরোধী নয়, কোনো একটা অস্ত্র দিয়ে ওর গলা কাটার চেষ্টাও করা হয়েছে। মিনির অর্ধেক কাটা গলাটা মাথাসহ একদিকে ঝুলে রয়েছে, চোখগুলো ঠিকরে বেরিয়ে আসছে। এটা ক্রাইম নয় তো কি? একটি নিরীহ প্রাণীকে অত্যন্ত নৃশংসভাবে হত্যা করেছে কেউ। মেঝেতে ছড়িয়ে আছে রক্ত। 2 দিনে বিড়ালের দেহ পচে বীভৎস গন্ধের সৃষ্টি হয়েছে। মঞ্জুরির মা জানিয়েছিলেন এই বাড়িতে শিফট করার পরে এই বিড়াল ছানাটাকে কিনে এনেছিল মঞ্জুরি। ও খুবই ভালোবাসত মিনিকে। ঘরের কোথাও কোনো ধস্তাধস্তির চিহ্ন ছিল না, কোনো জিনিস চুরি যায়নি। বিড়ালের বডি উদ্ধার হওয়ার পর ওরা তন্ন তন্ন করে খুঁজেছে মঞ্জুরিকে। বাড়িতে আশেপাশের এলাকায় ও অঞ্চলের পুকুরে ডুবুরিও নামানো হয়, কিন্তু না, মঞ্জুরির কোনো খোঁজ পাওয়া যায়নি। দুপাশে মাথা নাড়ল দেবাঞ্জনা। হয়তো নিজের অজান্তেই এই কেসের কি আদৌ কোনো কিনারা হবে? কি কিনারা? হয়তো কোনোদিন মিনির মতো উদ্ধার হবে মঞ্জুরির পচা গলা দেহ। আবার মাথা নাড়ল দেবাঞ্জনা। মেয়েটা একেবারে ভ্যানিশ হয়ে গেল পৃথিবী থেকে। কিন্তু কেন? কোথায় গেল মঞ্জুরি? মিনিকে অমন বিভৎসভাবে কে মারল? হাজারো প্রশ্ন, কিন্তু এখনো কোনো সূত্র পাওয়া যায়নি। আর মাত্র 2 দিন পরেই এই কেসটার হ্যান্ডওভার নিতে হবে দেবাঞ্জনাকে। আজ আর একবার বসবে মঞ্জুরির কেসটা নিয়ে, আর একটু ভাবতে হবে ওকে। সাক্ষীদের বয়ানের রেকর্ডিংটা 2 দিন আগেই হাবিলদার শঙ্কর এসে দিয়ে গেছে বাড়িতে। সেই ভিডিও রেকর্ডিংটাই চালালো দেবাঞ্জনা। আর লক্ষ্য করলো পিসিও গুটি গুটি পায়ে সোফার পিছনে এসে দাঁড়িয়েছেন। দেবাঞ্জনা ইশারায় বসতে বলল পিসিকে। কান্নায় ভেঙে পড়েছিলেন পাল দম্পতি। কাঁদতে কাঁদতে উত্তর দিচ্ছিলেন মঞ্জুরির মা নমিতা দেবী। ইন্টারোগেট করেছিলেন ইন্সপেক্টর ব্যানার্জি, মঞ্জুরি পড়াশোনা কোথায়? মকাইবাড়ি স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে মঞ্জুরি তারপর আইআইটি মান্ডি থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়ে। পড়াশোনায় খুব ভালো ছিল মঞ্জুরি। তারপরে চাকরি? এবার মঞ্জুরির বাবা মৃন্ময় বাবু উত্তর দেন, হ্যাঁ, প্রথম চাকরিটা 1 বছরের মাথায় ছেড়ে দিয়ে নতুন কোম্পানি জয়েন করলো। সেখানেই আছে গত 3 বছর। এখানে ভালো প্যাকেজ ছিল। কোন কোম্পানি? গ্লোবটেক। অফিস কি কলকাতায়? হ্যাঁ, তবে আমেরিকা থেকে ফেরার পর ওয়ার্ক ফ্রম হোমই বেশি করতো। আমেরিকা? হ্যাঁ, 7-8 মাস আগে ওকে অফিস থেকে আমেরিকায় পাঠানো হয় কোনো একটা ট্রেনিংয়ের জন্য। কতদিন ছিল ওখানে? ওই মাসখানেক। মঞ্জুরির কোনো বিশেষ বন্ধু বান্ধব? মকাই বাড়ির বন্ধুদের সাথে ওখানে গেলে দেখা সাক্ষাৎ করতো। কলকাতায় তেমন কোনো বন্ধু ছিল না ওর। তবে হ্যাঁ, বলুন।
এবার মিনতি দেবী বললেন, সায়ন নামের একটি ছেলে আছে, ওর বন্ধু, চাকরি সূত্রে আলাপ, অন্য অফিসে চাকরি করে। ওরা একে অপরকে পছন্দ করত। পছন্দ করতো মানে বিয়ের কথা হয়েছিল? বোধহয় সেরকমই ভাবছিল ওরা। সায়নের কোনো কন্ট্যাক্ট নাম্বার না আমাদের কাছে নেই। মঞ্জুরি এ চাকরিতে খুশি ছিল, হ্যাঁ ভালো মায়না ছিল, কিন্তু কাজের খুব চাপ ছিল। একবারও বলেছিল বড় কোম্পানি, কন্ট্রাক্ট শেষ হবার আগে চাকরি ছাড়লে অনেক টাকা ভর্তুকি দিতে হয় কোম্পানিকে। তার মানে কি ও চাকরি ছাড়তে চাইছিল? না, তেমন কিছু তো বলেনি কখনো। আচ্ছা, মঞ্জুরির কথাবার্তা বা ব্যবহারে আপনাদের কোনো অস্বাভাবিকতা মনে হয়েছিল কখনো? মৃন্ময় বাবু একটু ভেবে বললেন, না তেমন কিছু তো বুঝিনি। এবার নমিতা দেবী নিজে থেকেই যোগ করলেন, মনুর মানে মঞ্জুরির ডাক নাম, আমার সাথে বেশি কথা হতো। হ্যাঁ, আমার অবশ্য একটু মনে হয়েছিল ওই অস্বাভাবিকতা। মুখ ঢেকে ঠুকরে কেঁদে উঠলেন নমিতা দেবী। আমি কেন তখন বুঝতে পারলাম না? আমি কেন চলে এলাম না ওর কাছে? কি বুঝেছিলেন খুলে বলুন। নমিতা দেবী বলতে লাগলেন, ও যখন প্রথম কলকাতায় আসলো তখন একটি লেডিস হস্টেলে থাকা শুরু করে। সেখানে কয়েকটা মেয়ের সাথে ওর বন্ধুত্ব ছিল। মাঝে মাঝে ঘুরতে টুরতেও যেত, আনন্দেই ছিল। তারপর 3 বছর আগে নতুন চাকরিতে জয়েন করলো, তখনই ও এই বাড়িতে শিফট করলো। বলল একা থাকলে মন দিয়ে কাজ করতে পারবে। নতুন চাকরিতে মায়নাটাও ভালো ছিল। গত 2 বছর ধরে আমাদের প্রতি মাসে টাকা পাঠাতো। মনু বারবার বলতো, একসময় অনেক কষ্ট করেছো তোমরা, এখন যখন সুদিনের মুখ দেখেছি আমি আর তোমাদের কষ্ট পেতে দেব না। তারপর বছর 2 আগে কলকাতাতে কাজের সূত্রে অন্য একটি কোম্পানিতে গিয়েছিল। সেখানেই সায়নের সাথে আলাপ। তারপরেও আনন্দেই ছিল মনু। ওরা দুজনে দুজনকে পছন্দ করে সেটা বুঝতে পারতাম। বিয়ের কথা বললে অবশ্য বলতো পরে জানাবো, কিন্তু আমেরিকার থেকে ফেরার পরই ওর মধ্যে কিছু পরিবর্তন হলো। আমি ভাবতাম বিদেশ থেকে নতুন কাজ শিখে এসেছে, বোধহয় কাজের চাপ বেড়েছে। কথা কম বলতো, আগের মতো হাসতো না। সায়নের কথা জিজ্ঞেস করলেও এড়িয়ে যেত। আগে খাওয়া দাওয়া নিয়ে খুব সচেতন ছিল মনু। নিজে রান্না করতো পছন্দ মতো, বাইরের খাবার তেমন খেত না। মাঝে মাঝে আমাকে ফোন করে কোনো কোনো ঘরোয়া খাবারের রেসিপি জিজ্ঞেস করত, কিন্তু গত কয়েক মাস ধরে যখনই জিজ্ঞেস করেছি কি রান্না করলি আজ, বলেছে কিছু না, ও কিছু আনিয়ে নেব, খেয়ে নেব কিছু। আমি বারবার ভেবেছি কাজের চাপ। আবার কখনো মনে হয়েছে হয়তো সায়নের সাথে ঝগড়া টগড়া হয়েছে। লাস্ট দিন মানে 7ই সেপ্টেম্বর কি কথা হয় আপনাদের মঞ্জুরির সাথে? সেদিন তো তেমন কিছু কথাই হলো না। তার আগে প্রায় 1 সপ্তাহ কথা হয়নি ওর সাথে। আমরা ভাবতাম হয়তো কাজে ব্যস্ত আছে, আজ ফোন করবে, কাল ফোন করবে। এভাবে 6-7 দিন হয়ে গিয়েছিল। আমি জিজ্ঞেস করলাম কেমন আছিস, ও কেমন একটা গো গো শব্দ করলো মুখে। ভাবলাম খাচ্ছে বোধহয়, অথবা ওই বিড়ালটাকে আদর করছে। তারপর বলল হুম। আমি আবার জিজ্ঞেস করলাম কেমন আছিস, তখন বেশ হেসে হেসে বলল খুব ভালো, খুব ভালো। অনেকদিন পর হাসতে শুনে ভালো লেগেছিল, কিন্তু এখন মনে হচ্ছে সেটা হয়তো খুব স্বাভাবিক ছিল না। আর কিছু মনে পড়ছে? আমি জিজ্ঞেস করেছিলাম অনেক কিছুই, কিন্তু ও শুধু হুম হ্যাঁ নাতে উত্তর দিচ্ছিল। আমি আবার জিজ্ঞেস করলাম সায়নের সাথে ঝগড়া হয়েছে নাকি, মন খারাপ? তখন আবার হাসলো, বলল ঝগড়া না, মারামারি, রক্তারক্তি। হেসে হেসে বলছে বলে আমি ভাবলাম ইয়ার্কি মারছে। তারপর বলল ফোন রাখো, অনেক কাজ আছে, অনেক অনেক কাজ। আমিও রেখে দিয়েছিলাম ফোনটা। আচ্ছা, মঞ্জুরি কি খুব অগোছালো ছিল? মানে ঘরটর গুছিয়ে রাখতো না? মনু খুবই গোছানো মেয়ে। ওর ঘরের ওই ছড়ানো ছেটানো নোংরা অবস্থা দেখে আমিও খুব অবাক হয়েছি। ঠিক আছে, দরকার হলে পরে আবার থানায় ডাকা হবে আপনাদের। দেবাঞ্জনা রেকর্ডটা বন্ধ করে বলল, পিসি 1 কাপ করে চা হবে নাকি? এখনো অনেকগুলো বয়ান শুনতে হবে। পিসি সউৎসাহে বললেন, দাঁড়া এক্ষুনি করে আনছি। কি দিয়ে খাবি, আদা না লেমন গ্রাস? আহা, লেমন গ্রাসের গন্ধটা যেন নাকে লেগেই আছে, ওটাই দাও। পিসি ভাইজি দুজনে হাতে লেমন গ্রাস চা নিয়ে বসেছে। দেবাঞ্জনা আবার ভিডিওটা প্লে করলো। এবার বাড়িওয়ালা সুখেন্দু চ্যাটার্জির বয়ান। ইন্সপেক্টর ব্যানার্জি জিজ্ঞেস করলেন, মঞ্জুরি কতদিন হলো ভাড়া ছিল আপনাদের বাড়িতে? ওই ধরুন বছর 3। কেমন মেয়ে বলে মনে হয়েছিল ওকে? প্রথম যখন খবরের কাগজের বিজ্ঞাপনটা দেখে ঘর দেখতে আসে তখন আমাদের ওকে খুবই পছন্দ হয়েছিল। নির্ঝঞ্ঝাট একা মেয়ে, চাকরি করবে, থাকবে, আর কি চাই। প্রথম প্রথম আমাদের ঘরেও এসেছে 2-1 বার, চা খেয়েছে, বসেছে, পরের দিকে আর আসতো না।
ভাড়ার টাকা ঠিকঠাক মতন দিত, ওটা প্রতি মাসের 1 তারিখে ঢুকে যেত আমার অ্যাকাউন্টে। কিন্তু গত 3 মাস ধরে একটু অসুবিধা হচ্ছিল। কী রকম? 3 মাস আগে 1 তারিখে টাকাটা ঢুকলো না। 2 দিন অপেক্ষা করে ওকে ফোন করলাম, বলল ভুলে গিয়েছে, সাথে সাথে পাঠিয়ে দিল টাকাটা। পরের মাসে 6 তারিখে ঢুকলো টাকা। এই মাসেও আসেনি টাকাটা। 6 তারিখে ফোন করি, ফোন ধরেনি মঞ্জুরি। তখন একটা মেসেজ করি, বোধহয় সেটাও দেখেনি। ভেবেছিলাম বিয়ে বাড়ি থেকে ফিরে ওর ঘরে যাব কথা বলতে, তার আগেই তো এসব হয়ে গেল। এবার সায়নিকা দেবীকে প্রশ্ন করা হলো, আপনার সাথে কথা হতো মঞ্জুরির? আগে হতো, অফিস যাওয়ার সময়। পরের দিকে তো অফিসেই যেত না, কি না কেউ ওয়ার্ক ফ্রম হোম করতো। কেউ আসতো ওর ঘরে, ওর সাথে দেখা করতে। আসতো আবার না, ওই যে ওনার নাগর ছিল, সায়ন না কি নাম। আমার খুব আপত্তি ছিল, বলে দিয়েছিলাম ওসব চলবে না এ বাড়িতে। তবুও আসতো। আশা কমেছিল, কিন্তু তবু 2-1বার দেখেছি। ছেলেটাকে খুব একটা সুবিধার মনে হতো না আমার। কেন? বোধহয় ঝগড়াঝাটি করতো এখানে এলে। কি করে জানলেন? ঘর তো লাগোয়া, 2-1বার শুনেছি চিল্লামিল্লির আওয়াজ। দেখুন গিয়ে ওই মেয়ে ওই ছেলের সাথেই পালিয়েছে, আবার কি তাই মনে করেন আপনি? তাছাড়া আবার কি, যত সব ফষ্টি নষ্টি। এত অপছন্দ কেন আপনার মঞ্জুরিকে? সে কথা থাক। সে কি, পুলিশের কাছে এসে মনের কথা মনে নিয়ে ফিরে যাওয়া যায় না, সেটা জানেন না? এবার বোধহয় সায়নিকা দেবী একটু ঘাবড়ে গেলেন, বুঝতে পারলেন একটু বেশি বলে ফেলেছেন। সামলে নিয়ে বললেন, ও কিছু না, ওই আর কি। আজকালকার চাকরি করা মেয়ে তো কাউকে পাত্তাই দেয় না। কেন, আপনাদের পাত্তা দিত না? আমাদের পাত্তা দেওয়া না দেওয়ার কি এসে যায়? তাহলে কাকে পাত্তা দেয়নি? ও তেমন কিছু না। খুলে বলুন সায়নিকা দেবী, ধমকের সুরে বলেছিল ইন্সপেক্টর ব্যানার্জি। সায়নিকা দেবী আমতা আমতা করে বলেছিলেন, না মানে আমার ছেলেটা কথা টথা বলতো মঞ্জুরির সাথে, মানে পছন্দ করেছিল ওকে, বলেও ছিল মঞ্জুরিকে, কিন্তু মহারানীর পছন্দ হয়নি দীপঙ্করকে। দীপঙ্কর? আমার ছেলে দিল্লিতে থাকে। এসব কথা আপনার ছেলে জানিয়েছে আপনাকে? না মানে মায়েদের কি সব মুখ ফুটে বলতে হয় নাকি? ও আমি বুঝেছিলাম। দেবাঞ্জনার হঠাৎ মনে হলো, কোনো মা শুধুমাত্র তার ছেলের প্রেমের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে বলে কি কোনো মেয়ের ক্ষতি করতে পারে? আর তখনই পিসি বলে উঠল, বেলা গড়িয়ে গেল যে রে দেবী, যা স্নান করে আয়, স্নান খাওয়া করে আবার না হয় কাজ করিস। ক্লান্ত গলায় দেবাঞ্জনা বলল, আরও দুজনের বয়ান শুনতে হবে পিসি, খেয়ে নিয়ে শুনিস। অগত্যা দেবাঞ্জনাকে উঠতে হলো। খাওয়া দাওয়ার পর দেবাঞ্জনা আবার রেকর্ডিংটা চালালো। এবার সায়নের পালা। সায়নকে খুঁজে পেতে বেশ বেগ পেতে হয়েছে পুলিশ ডিপার্টমেন্টের। তখন ভাবা হয়েছিল, তাহলে কি সত্যি মঞ্জুরি পালিয়ে গেছে সায়নের সাথে? যদি তাই হয় তাহলেও এভাবে কেন চলে যাবে? ফোনটা পর্যন্ত নেয়নি, ওর পার্সটাও পাওয়া গেছে ঘরেই। আর ওই বিড়ালটা, ওটার অমন বিভৎসর পরিণতির কারণ কি? মঞ্জুরির ফোন, ল্যাপটপ সব চার্জ শেষ হয়ে বন্ধ হয়ে গিয়েছিল। সেগুলোকে সাইবার টিমের কাছে পাঠানো হয়। সবকটি ডিভাইসই হাইলি সিকিউরড পাসওয়ার্ড দিয়ে লক করা ছিল। সেই সব পাসওয়ার্ড ডিকোড করতে যথেষ্ট সময় লেগেছে। সব ফাইল খুলতে পারলেও মঞ্জুরির ল্যাপটপে এফ নামের একটি ফাইল এখনো খোলা সম্ভব হয়নি। মঞ্জুরির ফোনে সায়ন নামে যে নম্বরটি সেভ করা ছিল, তাতে ফোন করে জানা যায় সেটা মঞ্জুরির কোনো তুতো ভাইয়ের নাম্বার, তাই কাজ এগোয়নি। তারপর মঞ্জুরির বন্ধু বান্ধবের খোঁজ চলে। শেষে ওর অফিস কলিগ ইপসিতার কাছ থেকে সায়নের নাম্বার পাওয়া যায়। তারপর সায়নকে থানায় ডেকে পাঠানো হয়। মঞ্জুরির মিসিং রিপোর্ট লেখানোর 3 দিন পর, মানে 17 সেপ্টেম্বর, সায়ন থানায় আসে হাজিরা দিতে। তখনই ওর বয়ান রেকর্ড করা হয়। সেদিন সায়নের চোখে মুখে ছিল ভয়ের ছাপ, বিচলিত উদ্ভ্রান্ত ছিল। এ সমস্ত তথ্য দেবাঞ্জনা ইন্সপেক্টর ব্যানার্জির কাছ থেকে পেয়েছে। ইন্সপেক্টর ব্যানার্জি সায়নকে জিজ্ঞেস করেছিল, আপনার পুরো নাম? সায়ন ঘোষ। কোথায় চাকরি করেন? MNS প্রাইভেট লিমিটেড সফটওয়্যার কোম্পানি। অফিস কোথায়? সল্ট লেকে। থাকেন কোথায়? যাদবপুরে। তারপরই সায়ন হঠাৎ বেশ বিরক্তির স্বরে বলে ওঠে, কি হয়েছে আমাকে একটু খুলে বলবেন প্লিজ? 3 দিন হলো মঞ্জুরি নিখোঁজ। ও মাই গড, আপনি ওকে এর মধ্যে ফোন করেননি? না। কতদিন চেনেন মঞ্জুরিকে? বছর 2। কিভাবে পরিচয়? আমরা দুজনেই সফটওয়্যার ফিল্ডে আছি, একটা ওয়ার্কশপে আলাপ, তারপর বন্ধুত্ব। শুধুই বন্ধুত্ব? একটু ভেবে উত্তর দিয়েছিল সায়ন, আমরা একটা রিলেশনে ছিলাম। লাস্ট কবে কথা হয়েছিল আপনার সাথে মঞ্জুরির? 10-12 দিন আগে। রেগুলার কথা হতো না আপনাদের?
ইদানিং হতো না, আগে হতো। হ্যাঁ। কতদিন ধরে হয় না? 2-3 মাস। কেন? জানি না, মঞ্জুরি কথা বলতে চাইতো না। কারণ জিজ্ঞেস করেননি? করেছি, বলতো কাজের চাপ। ওর ব্যবহারে কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করেছিলেন সায়ন? তখন সায়ন আবার একটু ভেবে উত্তর দিয়েছিল, না তেমন কিছু না। ঠিক বলছেন? হ্যাঁ অবশ্যই, শুধুই কাজের চাপ। ও আমেরিকায় গিয়েছিল, ওটা ঠিক কিসের ট্রেনিং ছিল বলতে পারবেন? ওর অফিস থেকে পাঠিয়েছিল, কোনো টেকনিক্যাল ট্রেনিং। ডিটেল বলতে পারবো না। আপনার কি বিয়ের কথা ভাবছিলেন? না, এখনই সেরকম কিছু না। আপনারা দেখা করতেন না? আগে দেখা হতো, পরের দিকে ও না করেছিল আসতে ওর ভাড়া বাড়িতে। কেন? বাড়িওয়ালার আপত্তি আছে বলেছিল। সেক্ষেত্রে তো বাইরে দেখা করতে পারতেন। মঞ্জুরির সময় হতো না। ইপসিতাকে চেনেন? হ্যাঁ, আমাদের কমন ফ্রেন্ড। আমরা তিনজনে একসাথে ওয়ার্কশপটা অ্যাটেন্ড করেছিলাম। আপনাদের মধ্যে রিসেন্টলি কোনো ঝগড়াঝাটি হয়েছিল? না। আপনার কি মনে হয় মঞ্জুরির সাথে কি হতে পারে? বলতে পারবো না, তবে ওই বাড়িওয়ালার ছেলেটাকে একবার জিজ্ঞেস করতে পারেন। কেন, ওনার জানার সম্ভাবনা আছে বলছেন? জানি না, শুনেছি বন্ধুত্ব ছিল। আচ্ছা, আপনি আজ যেতে পারেন, তবে শহরের বাইরে যেতে গেলে কিন্তু পারমিশন লাগবে। সেদিন মাথা নেড়ে উঠে পড়েছিল সায়ন। মনে হয়েছিল যেন হাঁপ ছেড়ে বাঁচল। ইন্সপেক্টর ব্যানার্জি এমনটাই জানিয়েছিলেন। এরই মধ্যে পিসি 2 কাপ কফি নিয়ে এসে বসেছেন। দেবাঞ্জনা জানলার বাইরে তাকিয়ে দেখল সন্ধ্যা হয়ে গেছে বেশ কিছুক্ষণ আগেই। ক্লান্ত গলায় পিসির দিকে তাকিয়ে দেবাঞ্জনা বলল, আরও একটা বয়ান শুনতে হবে পিসি। পিসি বললেন, চালা, কফি খেতে খেতে শোনা যাক। দেবাঞ্জনা আবার সুইচটা অন করলো। বাড়িওয়ালা চ্যাটার্জি দম্পতির ছেলে দীপঙ্কর চ্যাটার্জি চাকরি সূত্রে দিল্লিতে থাকে। মঞ্জুরির ফোনে দীপঙ্করের নাম্বার পাওয়া যায় এবং ওদের মধ্যে দীর্ঘ কল লিস্ট এবং মেসেজের ভিত্তিতে ওকে সমন পাঠানো হয়। বয়ান দিতে কলকাতায় আসে দীপঙ্কর। কিসে চাকরি করেন আপনি? স্কুলে, স্কুল টিচার। কোন স্কুল? কেন্দ্রীয় বিদ্যালয়। মঞ্জুরিকে কতদিন চেনেন? জবে থেকে ভাড়া এসেছিল আমাদের বাড়িতে। তখন আপনি বাড়িতেই থাকতেন? হ্যাঁ, তখন আমার কলকাতায় পোস্টিং ছিল। মঞ্জুরি কল লিস্টে আপনার দীর্ঘ কল হিস্ট্রি আছে, তাতে কি প্রমাণ হয়? কি কথা হতো আপনাদের মধ্যে? আজকাল হতো না। 1 মাস আগেও তো হয়েছে, ওই একবারই। কি কথা হয়েছিল 1 মাস আগে? তেমন কিছু না। দীপঙ্কর বাবু, যেটুকু জানেন খুলে বলুন। মেয়েটা নিখোঁজ আজ 7 দিন হয়ে গেল। এবার এক অদ্ভুত কাণ্ড করে বসলো দীপঙ্কর। মুখ ঢেকে ঠুকরে কেঁদে উঠল। বলল, জানি না কি অবস্থায় আছে মঞ্জুরি। আমি ওকে অনেক বুঝিয়েছিলাম ওই সম্পর্কটাকে শেষ করে দিতে, ও শুনল না। কোন সম্পর্কটা? সায়নের সাথে। কেন? একটা লম্বা শ্বাস নিয়ে দীপঙ্কর বলতে শুরু করলো, প্রায় 3 বছর আগে একদিন আমাদের বাড়ির ছাদে আলাপ হয় আমার মঞ্জুরির সাথে। প্রথম দেখাতে ভালো লেগেছিল ওকে। রাতে খাবার পর রোজ ও ছাদে হাঁটতে আসতো। আমিও নানা ছলে সেই সময় ছাদে যেতাম ওর সাথে দেখা করার জন্য, কথা বলার জন্য। আমাদের বন্ধুত্ব ক্রমশ বাড়তে থাকে। তখন ওর জীবনে সায়ন আসেনি। আমি ভাবতাম মঞ্জুরিও বোধহয় আমাকে পছন্দ করে। সব রকম গল্প করতাম আমরা। আমার চাকরির গল্প, ওর চাকরির গল্প, ওর ছোটবেলার দারিদ্রতা, ওর স্ট্রাগেল। আমার মা বুঝতে পারতো ব্যাপারটা। মা সাবধান করেছিল আমাকে, বলেছিল বুঝে শুনে এগোস। তারপর ওই ওয়ার্কশপে সায়নের সাথে ওর আলাপ, সেটাও আমাকে বলেছিল। আস্তে আস্তে ওদের বন্ধুত্ব গভীর হতে থাকে। আমি প্রমাদ গুনি। একদিন সাহস করে মঞ্জুরিকে বলে ফেলি যে আমি ওকে ভালোবাসি। ও শুনে চুপ করে থাকে। বেশ কিছুদিন কথা বলে না আমার সাথে। ছাদেও আসা বন্ধ করে দেয়। তারপর আমি ওকে ফোন করে একদিন ছাদে ডাকি। মঞ্জুরি ছাদে আসে। সেদিনও জানায় ও শুধুমাত্র বন্ধুর মতোই মিশতো আমার সাথে। এও জানায় যে ও আর সায়ন একে অপরকে ভালোবাসে, হয়তো খুব শীঘ্রই বিয়ে করবে। শুনে কষ্ট হয়েছিল, তবু সামলে নিয়েছিলাম নিজেকে। তারপর আমি সরে যাই ওদের জীবন থেকে। ইচ্ছে করে দিল্লিতে পোস্টিং নিয়ে চলে যাই। প্রায় বছর খানেক মঞ্জুরির সাথে আমার কোনো যোগাযোগ ছিল না। মাসখানেক আগে একদিন মঞ্জুরি ফোন করলো আমায়, দীর্ঘক্ষণ কথা হলো। সত্যি কথা বলতে কি, আমি ওর সব কথা বুঝতেও পারিনি সেদিন। ও বলল আমেরিকা থেকে কাজ শিখে এসেছে, নতুন ধরনের কাজ, খুব চাপ কাজের। আমেরিকার কালচার দেখে ও খুব অভিভূত, ইত্যাদি ইত্যাদি। তারপরে বলল আজকালকার পৃথিবীতে শুধু হিংসা, সত্যিকারের ভালোবাসা পাওয়া খুবই কঠিন। তখনই আমার মনে হয়েছিল সায়ন মঞ্জুরির উপযুক্ত নয়। আমি বারবার জানতে চেয়েছিলাম সায়ন সত্যি ওকে ভালোবাসে কিনা। মঞ্জুরি
কথায় আমার মনে হয়েছিল সায়নের কাছে মনের থেকে শরীরের মূল্য বেশি। তখনই আমি ওকে বলি না পোষালে সায়নকে ছেড়ে দিতে। কিছুদিন পর আবার একদিন ফোন করলো মঞ্জুরি। সেদিন 1 ঘন্টারও বেশি সময় কথা বলল সায়নের ব্যাপারে ওকে আবার নতুন করে ভাবতে হবে। মানুষ চেনা খুব কঠিন। আজকাল পৃথিবীতে শুধুই খুনোখুনি, মারামারি, শারীরিক অত্যাচার, বিকৃত রুচি, মানসিক নির্যাতন, এমনই সব বিক্ষিপ্ত ছাড়া ছাড়া কথা। আমি জিজ্ঞেস করলাম সায়নের সাথে ঝগড়া হয়েছে কিনা। ও বলল ভালোবাসা হারিয়ে যাচ্ছে, বিশ্বাস হারিয়ে যাচ্ছে, রয়ে যাচ্ছে শুধুই শরীর। মানসিক বিপর্যয় ঘটছে, এমনই অসংলগ্ন কথা বলেছিল সেদিন মঞ্জুরি। সব কথা আমার মনেও নেই, সব কিছু যে বুঝতে পেরেছি তাও না, কিন্তু আমার বারবার এটাই মনে হয়েছে যে ওই সায়নের সাথে ভালো নেই। আমাকে জিজ্ঞেস করেছিল সত্যিকারের ভালোবাসা কেউ ফিরিয়ে দিলে তার কি পাপ হয়। এসব কথার কোনো উত্তর ছিল না আমার কাছে। আমি সেদিন বিরক্ত বোধ করেছিলাম ওর কথায়। যখন ভালোবেসেছিলাম তখনও আমাকে ফিরিয়ে দিয়েছিল, আজ এ সমস্ত হেয়ালি কথা বলে আমাকে বিভ্রান্ত করছে, এমনটাই মনে হয়েছিল তখন। বেশ কড়া ভাষায় ওকে বলেছিলাম এতদিন পর কেন নতুন করে ফোন করে ডিস্টার্ব করা আমাকে। নিজেদের সমস্যা নিজেরা মেটাও, কিন্তু স্বপ্নেও ভাবিনি ওর সাথে এমন কিছু হতে পারে। আবার মাথার চুল টেনে মুখ ঢেকে নিল দীপঙ্কর। আপনার কি মনে হয় কি হতে পারে ওর সাথে? বলতে পারবো না। মিনির কথাটা শুনেছি, মিনিকে নিয়ে আসতো মাঝে মাঝে ছাদে, প্রচণ্ড ভালোবাসতো বিড়ালটাকে। যে ওই নিরীহ প্রাণীটার অমন পরিণতি করতে পারে সে না জানি মঞ্জুরির সাথে কি করেছে। আপনি কি সায়নকে সন্দেহ করছেন? তা নয় তো কি। মঞ্জুরি নিশ্চয়ই ওর সাথে সুখী ছিল না, হয়তো সেজন্যই আমাকে ফোন করেছিল, কিন্তু আমি তখন বুঝতে পারিনি। ভুল করেছি আমি, ভুল, মস্ত বড় ভুল। আবার ঠুকরে কেঁদে উঠল দীপঙ্কর। দেবাঞ্জনা বন্ধ করলো ভিডিওটা। দীপঙ্করের দুঃখ পাওয়া, কান্নাকাটি, এগুলো কি সত্যি নাকি লোক দেখানো? দেবাঞ্জনা নিজের মাথাটা চেপে ধরেছে দুহাতে। পিসি বললেন, কি রে, শরীর খারাপ লাগছে নাকি? এবার শুয়ে পড়, অনেক রাত হলো। আজ 23শে সেপ্টেম্বর, দীর্ঘ 10 দিন পর থানায় এসেছে দেবাঞ্জনা। এখনো একটু পা টেনে চলতে হচ্ছে ওকে, ব্যথাও আছে পায়ে। আজ সকালে ইন্সপেক্টর ব্যানার্জি মঞ্জুরি কেসটা বুঝিয়ে দিয়ে গেছেন দেবাঞ্জনাকে। এখন থেকে ওকে হ্যান্ডেল করতে হবে কেসটা। আজ 10 দিন মঞ্জুরির নিখোঁজ রিপোর্ট লেখানো হয়েছে। হয়তো তারও 1 বা 2 দিন আগেই মঞ্জুরি ওর ঘরে শেষ রাত কাটিয়েছিল। 7ই সেপ্টেম্বর মঞ্জুরির শেষ কথা হয় ওর মার সাথে। 13 তারিখ সকালে ওই বিড়ালের মৃতদেহ পাওয়া যায় আর মঞ্জুরির মিসিং রিপোর্ট লেখানো হয়। 8 থেকে 12ই সেপ্টেম্বর, এই 5 দিনের মধ্যেই হারিয়ে গেছে মঞ্জুরি। হয়তো ঘটেছে কোনো ভয়ঙ্কর অঘটন, কিন্তু কি অঘটন? সায়ন, দীপঙ্কর, দীপঙ্করের বাবা মা, এরা কি কেউই কিছু জানে না? নাকি ওরা লুকোচ্ছে কিছু? মঞ্জুরি ডিস্টার্ব ছিল, কিন্তু কেন? সায়নে কি তার কারণ? মঞ্জুরি নিজের কোনো ক্ষতি করেনি তো? কিন্তু যদি তাই হয় তবে ওর বডি পাওয়া গেল না কেন এখনো? হঠাৎ চিন্তার জাল ছিঁড়ে গেল। হাওলদার শঙ্কর হন্তদন্ত হয়ে ঢুকেছে দেবাঞ্জনার অফিসে, হাতে কিছু কাগজ। ঢুকেই বলল, ম্যাডাম, ফরেন্সিক রিপোর্ট এসেছে, দেখি। শঙ্কর কাগজগুলো এগিয়ে দিল। মঞ্জুরির ঘরে যে রক্তের স্যাম্পল পাওয়া গিয়েছিল, যেটা কিনা মঞ্জুরির বিড়াল মিনির রক্তই হওয়ার কথা ছিল, এটা সেই রিপোর্ট। কিন্তু সেই রিপোর্ট দেখে দেবাঞ্জনার মুখে যেন নেমে এলো কালো মেঘ। দেবাঞ্জনা বলে উঠল, এটাই আশা করেছিলাম। শঙ্কর বলল, তার মানে কি মেয়েটাকেও? দেবাঞ্জনা যদিও এটাই সন্দেহ হয়েছিল, আজ রিপোর্টটা পেয়ে কনফার্ম হলো। রিপোর্টে আছে মঞ্জুরির ঘরে 2টি রক্তের স্যাম্পল পাওয়া গেছে, একটি মিনির আর দ্বিতীয়টি মঞ্জুরির। মঞ্জুরির চিরুনি থেকে ওর চুলের স্যাম্পেলের সাথে ম্যাচ করে এটাই রিপোর্ট দিয়েছে ফরেন্সিক বিভাগ। যদিও এরকম সম্ভাবনার কথা তো প্রতি মুহূর্তে মনে হয়েছে দেবাঞ্জনার, তবু যেন মন ঠিক মানতে চাইছে না মঞ্জুরির এই পরিণতি। দেবাঞ্জনা জিজ্ঞেস করলো, আর কোনো রিপোর্ট? শঙ্কর আরেকটা কাগজ এগিয়ে দিল। এটা দেখে যেন মুখের কথা হারিয়ে গেল দেবাঞ্জনার। শঙ্করের দিকে তাকিয়ে দেবাঞ্জনা বলল, তার মানে শয়তানটা মিথ্যে স্টেটমেন্ট দিয়েছে? হ্যাঁ ম্যাডাম। সায়নের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে মঞ্জুরির ঘরে, খুব পুরনো নয় সেটা। দেবাঞ্জনা চিৎকার করে বলল, তুলে নিয়ে এসো মালটাকে। ব্যানার্জি স্যার মনে হচ্ছে তেমন একটা খাতিরদারি করেননি ওদের। এবার আমি করব ওর খাতিরদারি, কিন্তু তার আগে তুমি আমার সাথে একবার চলো চ্যাটার্জিদের বাড়িতে। মঞ্জুরির ঘরটা দেখা হয়নি আমার। চ্যাটার্জিদের বাড়িটা ঘুরে দেখলো দেবাঞ্জনা। চ্যাটার্জি দম্পতি আর ওনাদের ছেলের সাথেও কথা হলো দেবাঞ্জনার। বয়ানে যে 2-1টা গ্যাপ ছিল সেগুলো ওদের থেকে জেনে নিল। দেবাঞ্জনা মিসেস সায়নিকা চ্যাটার্জিকে জিজ্ঞেস করলো, আপনাদের ঘর থেকে মঞ্জুরির ঘরের শব্দ শোনা যায়?
না না, কোনো শব্দই শোনা যায় না। তাহলে আপনি যে বলছেন ওরা ঝগড়া করতো? না মানে ওই মাঝের দরজাটার কাছে ছিলাম তো, তাই একদিন একটু শুনতে পেয়েছিলাম। মানে আপনি আড়ি পেতেছিলেন? না না, আড়ি পাতার কি আছে, নিজেরই তো বাড়ি। বাড়িটা নিজের, কিন্তু ঘরটা তো আপনি ভাড়া দিয়ে রেখেছিলেন। না মানে, মানে আপনি ছাদেও গিয়ে আড়ি পাততেন দীপঙ্কর আর মঞ্জুরির কথা শোনার জন্য? কে বলেছে এ কথা? তাহলে আপনি কি করে জানলেন যে আপনার ছেলে মঞ্জুরিকে প্রপোজ করেছিল? না মানে মানে আমি বুঝেছিলাম। বাহ, খুব বোঝেন তো আপনি। তা কি করব, নিজের ছেলের অমন মনমরা অবস্থা কি দেখা যায় নিজের চোখে? আড়ি পাতবো না তো কি করব? আজকালকার ছেলে কিছু কি বলে বাবা মাকে মন খুলে সব কথা? তার কি শুনেছিলেন মঞ্জুরি আর সায়নের কথা? এবার সায়নিকা দেবী গলা নামিয়ে বললেন, ওদের সম্পর্ক অনেক দূর এগিয়েছিল, খুব নষ্টি ফষ্টি করতো দুজনে। তখনই তো ওই ছেলের এ বাড়িতে আসা বন্ধ করলাম। কিন্তু পরের দিকে বোধহয় মেয়েটা পছন্দ করতো না ওসব। বলতে শুনেছি আমার কাছে আসবে না, আমাকে ছোবে না। ছি, এরকমভাবে আড়ি পাতাটাকে ঠিক হয়েছে আপনার? বারে, শুনতে পেলে কি করব। এরপর দেবাঞ্জনা দীপঙ্করকে সরাসরি জিজ্ঞেস করেছে, আপনি ভালোবাসতেন মঞ্জুরিকে? মাথা নিচু করে থেকেছে দীপঙ্কর। কখনো প্রতিশোধ নেবার ইচ্ছা হয়নি? দৃঢ় গলায় বলেছে দীপঙ্কর। হ্যাঁ হয়েছে। মনে হয়েছে ওই দুটোকে মেরে নিজেও মরে যাই। তাই নাকি? তারপরে দীপঙ্কর নিজেকে সামলে নিয়ে বলেছে, সে আপনি যাই ভাবুন, তাছাড়া ঘটনার সময় আমি শহরের বাইরে ছিলাম। আপনার শেষ বলা কথাগুলো মঞ্জুরির মনের উপর চাপ সৃষ্টি করেছিল বলে মনে করেন আপনি? হয়তো করেছিল, কিন্তু আমার প্রতি ওর কোনো রকম অনুভূতি তো কোনোদিনই ছিল না। তাই আমার কথায় মনে হয় না ওর খুব বেশি কিছু এসে যেত। হয়তো মঞ্জুরি কোনো এক দুর্বল জটিল মানসিক অবস্থায় আপনার কাছে আশ্রয় চেয়েছিল, অথবা খানিকটা সহানুভূতি। আবার মাথার চুল ধরে বসে পড়ল দীপঙ্কর, দুহাতে মুখ ঢেকে বলল, আমি বুঝতে পারিনি, কিচ্ছু বুঝতে পারিনি। দেবাঞ্জনার শঙ্কর সামনের দোকানে, পাশে রিক্সা স্ট্যান্ডে আর আশেপাশের বাড়িতেও জিজ্ঞাসাবাদ করলো। তাদের মধ্যে কেউ ওই 8 থেকে 12 সেপ্টেম্বরের মধ্যে চ্যাটার্জি বাড়িতে কোনো অস্বাভাবিক কিছু লক্ষ্য করেছে কিনা, মঞ্জুরিকে কোথাও যেতে দেখেছে কিনা, কিংবা অন্য কাউকে ওই বাড়িতে ঢুকতে বা বেরোতে দেখেছে কিনা। এই জিজ্ঞাসাবাদে কাজ হলো। এক রিক্সাওয়ালা বলল 11 তারিখ সন্ধ্যের দিকে একটি ছেলে ওই বাড়ি থেকে বেরোয়, সাথে একটা বড় সুটকেস ছিল, সম্ভবত খুব ভারী ছিল সুটকেসটা। ছেলেটা একা সেটাকে গাড়িতে তুলতে পারছিল না। শেষে ক্যাবওয়ালা এসে সাহায্য করতে চাইল, কিন্তু ছেলেটি ড্রাইভারকে কিছুতেই সুটকেসটা ধরতে দিল না। তারপর নিজেই কষ্ট করে সেটা তুলে রাখলো ডিগিতে, তারপর চলে গেল গাড়িতে বসে। দেবাঞ্জনা শঙ্করকে বলল সায়নের ছবি দেখাতে রিক্সাওয়ালাকে। শঙ্করের কাছে ছবি ছিল, রিক্সাওয়ালাকে দেখালো ছবিটা, কিন্তু রিক্সাওয়ালা জানালো বয়স হয়েছে, চোখে ভালো দেখতে পায় না, অন্ধকার হয়ে গেছিল সেদিন, তাই ছেলেটার মুখ দেখতে পায়নি। রিক্সাওয়ালার বয়ান শুনে শঙ্কর কাপা গলায় বলল, ম্যাডাম তাহলে কি ওই সুটকেসে করেই? দেবাঞ্জনা হাত তুলে ওকে চুপ করতে বলল, তারপর আর একবার ফিরে গেল চ্যাটার্জি বাড়িতে। মিসেস চ্যাটার্জি আর মিস্টার চ্যাটার্জিকে জিজ্ঞেস করলো, আচ্ছা মঞ্জুরি কি জানতো যে আপনারা বিয়ে বাড়ি যাবেন? মিসেস সায়নিকা চ্যাটার্জি বললেন, হ্যাঁ, বিয়ে বাড়ি যাবার 3-4 দিন আগে একদিন দেখলাম ওকে ছাদে। আজকাল তো আর কথা টথা বলতো না, আমিই ডেকে বললাম যে 11 তারিখ সকালে আমরা বিয়ে বাড়ি যাব, 13 তারিখ ফিরবো, একটু যেন খেয়াল রাখে আমাদের এদিকটায়, যা চোরের উৎপাত বেড়েছে। কাজ সেরে দেবাঞ্জনা গাড়িতে উঠল। থানায় পৌঁছতে সাইবার টিমের অরুণ এলো দেবাঞ্জনার সাথে দেখা করতে। ও জানালো মঞ্জুরির ফোন থেকে সমস্ত ডাটা ওরা রিকভার করেছে, তাতে একটা নাম্বার ফিয়ার বলে সেভ করা আছে। সেই নাম্বারে সবচেয়ে বেশি চ্যাট করেছে মঞ্জুরি, যদিও সবই প্রায় 1 মাস আগের চ্যাটের বক্তব্য ছিল এরকম, মঞ্জুরি বলছে এই বাড়িতে আসবে না আর, মিসেস চ্যাটার্জি ঝামেলা করে। ফেয়ার বলছে তাহলে কোথায় দেখা করব, তুমি তো বাড়ি থেকেও বেরোচ্ছ না। মঞ্জুরি বলছে আমার সময় চাই খানিকটা, আমি বিধ্বস্ত। ফেয়ার বলছে আর কত সময় চাই তোমার, আমি তোমাকে নিজের করে পেতে চাই সেই আগের মতো। মঞ্জুরি বলছে আমি এই মুহূর্তে তৈরি নই। ফেয়ার তখন বলছে আমি আর অপেক্ষা করতে পারছি না, আমাদের অন্তরঙ্গ মুহূর্তগুলো তুমি ভুলে যেতে পারো না? ভুলে গেলে মনে করিয়ে দেবার মতো প্রমাণ কিন্তু আজও আছে আমার কাছে। ব্যাস, আর কোনো উত্তর দেয়নি মঞ্জুরি। 9 সেপ্টেম্বরের আরও একটা চ্যাট। ফেয়ার বলছে কবে দেখা করবে? মঞ্জুরি বলছে জানি না। ফেয়ার বলছে 11 তারিখ বেরোতে পারবে, আমি ফ্রি আছি। মঞ্জুরি বলছে না, বাড়িতে কেউ থাকবে না, ফাঁকা বাড়ি রেখে বেরোনো যাবে না। ফেয়ার বলছে কোথায় যাচ্ছে বাড়িওয়ালি? মঞ্জুরি বলছে বিয়ে বাড়ি।
ব্যাস এরপর আর কোনো চ্যাট নেই। মঞ্জুরির ফোনে 10ই সেপ্টেম্বর রাত থেকেই 11 সেপ্টেম্বর রাত পর্যন্ত মঞ্জুরির মা বাবার 25টা মিসড কল আছে। 11 সেপ্টেম্বর রাত 11টা 25 মিনিটে ফোনটা বন্ধ হয়ে যায় চার্জ শেষ হয়ে যাবার ফলে। ফিয়ার নামে যে নম্বরটি সেভ করা আছে মঞ্জুরির ফোনে, সেটি সায়ন বা দীপঙ্করের নাম্বার নয়। তবে ওই নম্বরটি মালিককে? চ্যাট তো সায়নকে ইঙ্গিত করছে, নাকি আরও কেউ ছিল মঞ্জুরির জীবনে? রিকশাওয়ালার বয়ান অনুযায়ী কেউ একজন 11 তারিখ সন্ধেবেলা মঞ্জুরির বাড়িতে এসেছিল কোনো ভারী জিনিস সুটকেসে করে। সেদিন সে নিয়ে গিয়েছিল মঞ্জুরির বাড়ি থেকে। কি ছিল সেই সুটকেসে? তবে কি মঞ্জুরির শেষ চিহ্নটুকু ধুয়ে মুছে সাফ করে দেওয়া হয়েছে? এখনকার মতো এই পর্যন্তই থাক। এর অন্তিম পর্ব আমি কালকে আপলোড করব। আপনাদের গল্পটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।